মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন আলু উড়িষ্যায় যেতে দেবো না, আলু কোনো বাইরের রাজ্যে যাবে না। তার পরিণতি কি হয়েছে? আলু চাষিরা আত্মহত্যা করছে। সুতরাং মানুষ যখন একটু হতাশার মধ্যে আছেন, আতঙ্কে আছেন, একজন প্রশাসকের দায়িত্ব হচ্ছে মানুষকে আশ্বস্ত করা, শান্ত করা, তার পাশে দাঁড়ানো, তার সাশ্রয়ের ব্যবস্থা করা। তার জন্য মুখ্যমন্ত্রী তার মাসুল প্রত্যাহার করতে পারতেন। কোভিডের সময় একই বিবৃতি দিয়েছিলেন, কেন্দ্র সরকার এগিয়ে এসেছিল। বিজেপি শাসিত সমস্ত রাজ্য এবং একটি অবিজেপি শাসিত রাজ্য আজকে মানুষের পাশে দাঁড়ানোর স্বার্থে পেট্রোল ডিজেলের ওপর থেকে তাদের শুল্ক প্রত্যাহার করেছে, অনেক অংশে প্রত্যাহার করেছে। এ রাজ্যে কোনোদিন সেটা হয়নি, আজও হচ্ছে না। এ ধরনের হাস্যকর বিবৃতি পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ করবে? এর সঙ্গে তিনি যেটা বলছেন যে ভিন রাজ্য থেকে ইলেকশনে ডিউটি করতে যারা এই রাজ্যে আসবে তাদের গ্যাস দিতে গিয়ে যেন এই রাজ্যের মানুষ বঞ্চিত না হয়। তাহলে এই রাজ্য থেকে যে 40 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করছেন, সেই রাজ্য যদি বলে আমি এই পরিযায়ী শ্রমিকদের গ্যাস দিতে দেব না, এরা পশ্চিমবঙ্গ থেকে এসেছেন, তাদের কি হবে? এই রাজ্য থেকে যে 10 লক্ষের বেশি শিক্ষিত তরুণ তরুণী এই মুহূর্তে কর্ণাটকে কর্মরত, আজকে যদি কর্ণাটকের সরকার বলে আমি এখানকার বাঙালি ছাত্রছাত্রী যারা এখানে কাজ করছেন তাদের আমি কোনো গ্যাস সিলিন্ডার দেব না, তাহলে কি হবে? সুতরাং এ ধরনের বিবৃতি এটা সম্পূর্ণ একটা দায়িত্ব জ্ঞান নামান্তর মাত্র। এ বক্তব্যের কোনো প্রতিষ্ঠা জনমনে নেই। আর এই গ্যাসের সমস্যা সমাধান করলে সেটা কেন্দ্রীয় সরকার করবেন, সমাধান করছে, এত আতঙ্কের কিছু নেই। এর থেকে অনেক কঠিন পরিস্থিতির ওপর দিয়ে দেশকে টেনে নিয়ে চলে গিয়েছেন নরেন্দ্র মোদী। 120টা দেশকে সম্পূর্ণ সাহায্য দিয়ে 120 কোটির বেশি মানুষকে দুবার বিনামূল্যে ভ্যাকসিন দিয়ে, 80 কোটি মানুষকে আজ পর্যন্ত বিনা পয়সায় আনাজ দিয়ে, 60টির বেশি সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টকে বন্ধ না করে সারা পৃথিবীর অর্থনৈতিক মন্দাকে কাটিয়ে উঠে তিনি জিডিপিকে 1 নম্বর জায়গায় রেখে দিয়েছেন। তো সেটা দেশের মানুষ জানেন। এই কোনো বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা আর জনমনে নেই। কাশ্মীর থেকে কন্যাকুমারী মানুষ যাকে বিশ্বাস করেন, যার উপরে আস্থা রাখেন, যিনি স্বপ্ন দেখাতে পারেন, স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন, তার নাম নরেন্দ্র মোদী। এক মাসের মধ্যে বিজেপি যদি মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার কন্টিনিউ রাখতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তারা, বা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তারা আর তৃণমূলের হয়ে ভোটই চাইবেন না। বিজেপি শাসিত রাজ্যগুলোতে 1 মাস লক্ষ্মীর ভান্ডার স্মুথলি চালিয়ে দেখা। এই তো ভান্ডারের তো নকল করেছিল ওই মধ্যপ্রদেশের লাডলি লক্ষ্মী যোজনা থেকে। কন্যা ভ্রূণ হত্যা 1 নম্বরে যে পশ্চিমবঙ্গ, আন্ডার এজ ম্যারেজ, বাল্যবিবাহ মেয়েদের ক্ষেত্রে 1 নম্বরে পশ্চিমবঙ্গ, মেয়েদের ড্রপ আউট, স্কুল থেকে ড্রপ আউট 1 নম্বরে পশ্চিমবঙ্গ, এগিয়ে বাংলা 3টে ক্ষেত্রে। উনি কি লক্ষ্মীর ভান্ডারের কথা বলছেন? আরে লক্ষ্মীর মা বিজেপি নিয়ে এসছে, অন্নপূর্ণা। রাজ্য তো লক্ষ্মী ছাড়া, এখন মা মেয়ে মিলে অন্নপূর্ণা লক্ষ্মী দুজনে একসঙ্গে 3000 টাকা প্রতি মাসে। কোন সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট বন্ধ হবে না, বাড়বে। লাখপতি দিদি পশ্চিমবঙ্গে হবে, পশ্চিমবঙ্গের সেলফ হেল্প গ্রুপের মহিলারা, তার পাশে নতুন সরকার দাঁড়াবে। আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী রোজ বিক্ষোভ দেখাচ্ছেন এই সরকারের বিরুদ্ধে। তাদের সমস্যা যদি কেউ সমাধান করতে পারে, বিজেপি করবে। অভিষেক ব্যানার্জি বলছে যে আমি স্বরাষ্ট্রমন্ত্রী। অভিষেকের যে বক্তব্য পেট্রোলের দাম কমানোর প্রসঙ্গে, না বলে দিই, স্পেসিফিক বলা আছে তৃণমূলের যা আমাদের পার্টি ঠিক করে নিয়েছে, ভোটমুখী এটা দাম কমানো, এরপর 2000 বেড়ে যাবে। আপনাদের ভোটমুখী বক্তব্য যদি মনে হয় তারা যে টাকাটা পাচ্ছেন, দাম যদি বাড়ে, তার সবচেয়ে বেশি লাভবান হচ্ছে তো রাজ্য সরকার। খোঁজ নিয়ে দেখুন, এই রাজ্য সরকার অনেক জায়গায় অনেকে বলছেন প্রভিডেন্ট ফান্ডের টাকা বিভিন্ন জায়গায় ঠিকঠাক জমা দিতে পারছে কিনা। রাজ্যের ঋণের পরিমাণ তো 7 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। যখন এসেছিলেন ক্ষমতায় তখন ছিল 1,92,000 কোটি টাকা। একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন সেদিনের বিরোধী নেত্রী আজকের মুখ্যমন্ত্রীকে যে এত বিপুল টাকা নিয়ে আপনারা ক্ষমতায় এসে ম্যানেজ করবেন কি করে। উনি তার উত্তরে বলেছিলেন সিপিএম যে অবস্থা বানিয়ে দিয়ে গেছে, রাজ্যটা দেউলিয়া,
একে নিলামে তুললেও কেউ নেবে না, আমরা বলে রিস্ক নিচ্ছি। বলে তাহলে সামলাবেন কি করে? মুখ্যমন্ত্রীর উত্তর ছিল বউ আর ব্যবসা নিয়ে কাউকে আগে থেকে কিছু বলা যায় না। এই প্রশ্নের উত্তর শুনে মানে কোনো অর্থনীতিবিদও মানে খুঁজে বুঝে পাননি, অনেক তাদের ওপর দিয়ে চলে গিয়েছিল। তার পরিণতি আজকে আমরা এখন এখানে দেখছি। কালকে আপনারা চার্জশিট পেশ করতে চলেছেন, বাংলায় হঠাৎ এই ধরনের কনসেপ্ট দেখা যায়। এই চার্জশিটে আপনারা কি বার্তা দিতে চাইছেন বাংলার মানুষকে? কালকে আসবেন, বার্তা যা দেবেন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কালকে আসছেন, তিনি ঠিক সময়ে বার্তা দিয়ে দেবেন। তৃণমূল সরকার ওপরে মানুষ বিশ্বাস করেছিল, নির্ভর করেছিল। মুখ্যমন্ত্রী মানুষকে স্বপ্ন দেখাতে পেরেছিলেন যে সিপিএম হারতে পারে, সিপিএম হারতে চলেছে এবং সিপিএম হারবেই। তার ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দিয়ে ক্যাডাররাজ বন্ধ করে, মধ্যমেধার চাষকে সম্পূর্ণ নির্মূল করে, বন্ধ কলকারখানার দরজার তালা খুলে দেওয়া, যে স্বপ্ন দেখিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন। গত 15 বছরে এই সরকার সাধারণ মানুষের জন্য, কৃষকদের, শিক্ষকদের, শ্রমিকদের, ছাত্রদের এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের আম জনতার ক্ষেত্রে কি করেছেন? কি করেছেন শিল্পের জন্য, কি করেছেন পশ্চিমবঙ্গের শিল্পায়নের জন্য, কি করেছেন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের জন্য, কি পরিস্থিতি রাজ্যের, তার সম্পর্কেই আমাদের বক্তব্য তুলে ধরতে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের সঙ্গে অবশ্যই দেখা করবেন। বাদ বাকিটা ওনাকে জিজ্ঞাসা করবেন, উনি কাল উত্তর দেবেন। তৃণমূল একাধিক সময় এই চার্জশিট শব্দটা নিয়ে আপনাদের বিরুদ্ধে সরব হয়েছে যে এই চার্জশিট এভাবে কোনো ব্যক্তির বা কোনো দলের বিরুদ্ধে কোনো দলের পক্ষ থেকে রুজু করা উচিত নয়। আপনি চার্জশিট দেওয়া বিষয়টা কিভাবে দেখছেন? আমরা যেভাবে দেখেছি সেইভাবেই দেখছি, সেই জন্যই আমরা চার্জশিট দিচ্ছি। চার্জশিট শব্দ দিয়েই তো আমরা বলে দিয়েছি। তৃণমূল কংগ্রেস চার্জশিটে আতঙ্কিত, সেই জন্য তৃণমূল হয়ে বলছে। ভোট কর্মীদের প্রশিক্ষণে আইপ্যাক কর্মীরা নাকি ট্রেনিং সেশনে সমস্ত জায়গায় ডাকছে, গোপনে কেন, কোনো জায়গায় বুক ফুলিয়ে ঢুকছে। এখনোই কিছু বদলি টদলি করে দিয়েছে, নির্বাচন কমিশনের কিছু কেন্দ্রীয় বাহিনী নেমে পড়েছেন বলে এখন লুকিয়ে ঢুকছে। আগে তো বুক চিটিয়ে ঢুকতো। সরকারের বাইরে থেকে তো একটা সরকার চলছে, তারা তাদের নির্দেশ পালন করছে পুলিশ, দীর্ঘদিন ধরে সে কারণে চলেছে। আর সেখানে সমস্ত তথ্য জমা আছে বলেই ইডি পৌঁছেছিল ওখানে অন্য কোনো তদন্ত করতে গিয়ে, সেখান থেকে মুখ্যমন্ত্রী, চিফ সেক্রেটারি আর ডিজিকে নিয়ে গিয়ে কাগজপত্র ছিনতাই করে নিয়ে চলে গেলেন। এটাই তো প্রমাণ তার।